প্রিয় ছাত্রছাত্রীরা, নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আমরা আজ আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 7-এর একটি চ্যাপ্টার, একটি অধ্যায়টির নাম হলো থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড। আমরা এর পূর্ববর্তী চ্যাপ্টারটা শেষ করেছি, সেটা ছিল থার্মাল এক্সপ্যানশন অফ সলিড। তো আমরা তারপরের চ্যাপ্টারে থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড শুরু করতে চলেছি। থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড অর্থাৎ তরলের তাপীয় প্রসারণ। এখন প্রথমেই একটা কথা বলা যাক, একটা সুখবরও দেওয়া যাক যে তরলের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, তরলের নির্দিষ্ট কোনো ক্ষেত্রফলও নেই। যদি বলো যে এটা আবার সুখবর হলো কী করে, তরলের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তো তরলের আলফা নেই, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কোনো প্রশ্নই নেই। তরলের নির্দিষ্ট কোনো ক্ষেত্রফল নেই তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা নেই। তাহলে শুধু আছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আছে। কিন্তু একটু সুখবরের পরেই একটু দুঃসংবাদ দিই, সেটা হচ্ছে শুধু গামা আছে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এটাই, শুধুমাত্র তরলকে কিন্তু গরম করা যায় না। কোনো পাত্র সাহায্য ছাড়া তরলকে গরম করা যায় না। এটা একটা অসুবিধা। কেন অসুবিধা? যখনই আমরা পাত্রের সাহায্য নিচ্ছি, পাত্রের সাহায্য ছাড়া যেহেতু গরম করা যায় না, তাই পাত্রে তরল নিয়ে গরম করছি যখন, তখনই কি হয়, তখনই হিসাবটা একটু জটিল হয়ে যায়। কেন? যেহেতু তাপ দিলে ওই তরলের প্রসারণ তো হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আবার ওই পাত্রের প্রসারণও হবে। তো হিসাব নিকাশটা একটু জটিল হয়ে গেল, তাই না? তো আমরা কি বললাম, আলফা নেই, বিটা নেই, শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে। কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক এখানে একটা নয়, দুটো আছে। দুটো কেন? ওই যে বললাম, পাত্র ছাড়া তরলকে গরম করা যায় না, আর পাত্র নিয়ে যখন তরলকে গরম করব আমরা, তখন কিন্তু পাত্রের প্রসারণও হয়। তো পাত্রের প্রসারণটা ধরলে একরকম প্রসারণ হবে, আর পাত্রের প্রসারণকে যদি উপেক্ষা করা যায় তাহলে আরেকটা প্রসারণ গুণাঙ্ক পাবো। তো আমরা এখানে দুরকম প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ, একটা হলো আপাত আয়তন প্রসারণ। যদি আমরা পাত্রের প্রসারণকে হিসাব করি তাহলে যে প্রসারণ পাবো সেটা তরলের প্রকৃত আয়তন প্রসারণ। আর যদি পাত্রের প্রসারণটা হিসাবের মধ্যে না আনি তাহলে যে আয়তন প্রসারণ পাবো সেটা তরলের আপাত আয়তন প্রসারণ। তা আমরা এই বিষয়টা একটু ভালো করে ব্যাখ্যা বোঝার চেষ্টা করি যে প্রকৃত এবং আপাত যে ব্যাপারটা সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এর মধ্যে একটা তরল আছে, সাপোজ একটা তরল আছে এর মধ্যে। সেই তরলের উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস তার তরলটার উষ্ণতা, এবং এই তরলের আয়তন সাপোজ V1। এখন উষ্ণতা বাড়িয়ে আমি যদি T2 ডিগ্রি সেলসিয়াস করি, T2 ইজ গ্রেটার দ্যান T1, উষ্ণতা বাড়িয়ে যদি T2 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে তার আয়তনটা বাড়লো। এবং বাহ্যিকভাবে একটা বিষয় আমরা দেখলাম যে বাহ্যিকভাবে তরল ছিল এতটা, এখন এতটা হয়েছে, অর্থাৎ তরল এতটা বেড়েছে। আমরা বাইরে থেকে খালি চোখে দেখতে পাচ্ছি তাই, যে ছিল আগে সাপোজ এর গায়ে সব স্কেলিং করা আছে, এর গায়ে না, এটা হচ্ছে মনে কর একটা মাপুনি চোং টাইপের, মাপুনি একটা কনিক্যাল ফ্লাক্স টাইপের। তো যাই হোক, একটা এবারে এর গায়ে সব স্কেলিং করা আছে। তো এতটা ছিল V1, এবার এতটা V2 হলো। এবার এই যে আয়তনটা প্রসারণ, আমরা ভাবছি কি, তাহলে আয়তন প্রসারণ হয়েছে V2 মাইনাস V1, কিন্তু এটা আপাত দৃষ্টিতে, অর্থাৎ এই যে আয়তন, এটা V2 না বলে V2 ড্যাশ বলা ভালো। V2 ড্যাশ অর্থাৎ এটা, এই যে আয়তনটা আমরা পেয়েছি এটা প্রকৃত নয়, আপাত। এই বিষয়টা একটু ব্যাখ্যায় আসি যে যখন উষ্ণতা ছিল T1, সেখান থেকে উষ্ণতা বাড়িয়ে যখন আমরা T2 করলাম, তখন তরলের প্রসারণের সঙ্গে সঙ্গে
এই পাত্রেরও কিন্তু একটা প্রসারণ হয়েছে। কি হয়েছে তো নাকি? এই যে পাত্র, এই পাত্রেরও কিন্তু একটা প্রসারণ হয়েছে। এই পাত্রের যখন প্রসারণ হয়েছে, সাপোজ পাত্রের প্রসারণ হওয়ার জন্য এর মধ্যে তো তরল ঢুকে গেছে না, এই যে পাত্র নিজে বড় হয়ে গেছে যখন, তাহলে এই পাত্র প্রসারিত হয়েছে। তো আমাদের এই অংশটুকু তো আলোচনায় লাগছে না, এইটুকু। তাহলে এই যে এই অংশটুকুর মধ্যে তরল কিন্তু চলে গেছে, পাত্র যেহেতু নিজে প্রসারিত হয়েছে। যদি এই পাত্র প্রসারিত না হতো তাহলে কিন্তু এই তরল আরও প্রসারিত হতো, তাই না? আরও উপরে উঠতো, মানে আরও প্রসারণ হতো। তাহলে আমরা তো এই যে পাত্র প্রসারণ হয়েছে এটা তো আর দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, তরল উঠেছে বুঝতে পারছি। তাহলে এইটাকে যদি হিসাব করা যায়, যদি পাত্র নিজে প্রসারিত না হতো, অ্যাকচুয়ালি কিন্তু তরল কতটা প্রসারিত হয়েছে, এখান থেকে এতটা প্লাস এইটুকু তো প্রসারিত হয়েছেই, এই যে এইটুকু তো প্রসারিত হয়েছেই, সঙ্গে এইটুকু কিন্তু তরলের প্রসারণ হলো, তাই না? এইটুকুও তরলের প্রসারণ হয়েছে। তাই প্রকৃত প্রসারণ যদি হিসাব করতে হয়, তাহলে প্রকৃত প্রসারণ কি? এই যে যতটুকু প্রসারণ আমরা দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে, সেটা হচ্ছে আপাত, সেটা আপাত। এইটুকু প্রসারণ হচ্ছে আপাত প্রসারণ। আর এর সঙ্গে এই পাত্রের প্রসারণটা যদি যোগ করা যায়, তাহলে যে প্রসারণ পাওয়া যাবে সেটা প্রকৃত প্রসারণ। বোঝা গেছে কি বলেছি? তাহলে এই যে এইটুকু প্রসারণ, এটা হচ্ছে আপাত প্রসারণ, বাহ্যিকভাবে মনে হচ্ছে, কিন্তু তার সঙ্গে যদি পাত্রের প্রসারণটা যোগ করা যায় তাহলে পাবো প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। জাস্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ একটা স্টুডেন্টকে আমি বললাম যে এই নিয়ে যা, 200 টাকা নিয়ে যা। 200 টাকা নিয়ে আমি 200 টাকা তার হাতে দিলাম, দিয়ে বললাম মিষ্টি নিয়ে আয়। সেই স্টুডেন্টটা দোকানে গিয়ে মিষ্টি নিয়ে এসে হাতে দিয়েছে। তা মিষ্টি একটা নির্দিষ্ট আয়তন আছে, তো মিষ্টিগুলো সাইজে বেশ ছোট লাগছে। তো আমি তাকে বললাম যে কটা মিষ্টি আছে এতে? বললো স্যার 40টা মিষ্টি আছে। তা 40টা মিষ্টি মানে একটা মিষ্টি 5 টাকা করে মিষ্টি নিয়েছে। তা মিষ্টির সাইজগুলো বেশ ছোটো লাগছে, যদিও যাই হোক স্টুডেন্টস এনে দিয়েছে, তার উপর তো বিশ্বাস তো একটা আছেই। তো 40টা মিষ্টি 200 টাকা। এখন পরবর্তীতে দোকানে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখা গেল যে ওই মিষ্টিটা অ্যাকচুয়ালি 5 টাকার মিষ্টি নয়, ওটা ছিল 4 টাকার মিষ্টি। 4 টাকায় 50 পিস মিষ্টি, 50 পিস মিষ্টির মধ্যে 40 পিস এখানে পৌঁছালো, 10 পিসও আসার সময় খেয়ে ফেলেছে। তাহলে একটা বিষয় যে 50 পিস মিষ্টি, এটা মিষ্টির প্রকৃত সংখ্যা। আর যদি ভেবে নেওয়া যায় যে ওই স্টুডেন্টটি সৎ, ও খায়নি কিছু, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি, আপাত দৃষ্টিতে মিষ্টির সংখ্যা 40টি, তাহলে মিষ্টির আপাত সংখ্যা 40, কিন্তু প্রকৃত সংখ্যা কত? প্রকৃত সংখ্যা 50। এবার যদি আয়তনের দিক দিয়ে বলি, আয়তনের দিক দিয়ে মিষ্টির আপাত আয়তন, যে আয়তনের মিষ্টি আমার হাতে এনে দিল ওটা মিষ্টির আপাত আয়তন। আর প্রকৃত আয়তন তাহলে কি? ওই মিষ্টি যেটা হাতে দিল ওই আপাত আয়তনের সঙ্গে যোগ করতে হবে একটা আয়তন। কোন আয়তন? ওই যে মিষ্টি আনতে গেছিল তার উদরের আয়তনের কিছুটা বৃদ্ধি পেয়েছে, 10টা মিষ্টি খেয়ে তার পেট কিছুটা মোটা হয়েছে। তাহলে ওই যদি মিষ্টির প্রকৃত আয়তন বলতে হয়, তাহলে আপাত আয়তন যেটা আমাকে এনে দিল প্লাস ওই স্টুডেন্টের উদরের আয়তনের বৃদ্ধি, দুটো যোগ করলে তবে মিষ্টির প্রকৃত আয়তন পাবো। ঠিক একই রকম এখানে যদি আমরা প্রকৃত পেতে চাই, তাহলে আপাতর সঙ্গে এই পাত্রের আয়তনের যেটা বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু যোগ করতে হবে। বোঝা গেছে কি বলেছি? ঠিক মানে প্রকৃত আর আপাত ব্যাপারটা কিন্তু এরকম। আরও একটা এক্সাম্পল দিই। সাপোজ তোমার বাড়িতে একটা দোকান আছে, আব্বু কোনো একদিন দোকানে বসিয়ে সারাদিন হয়তো কোথাও ছিলেন বা কোথাও গেছিলেন, দিনের শেষে এসে দেখলেন যে ক্যাশ বাক্সে মোটামুটি 7,300 টাকা আছে। তো সারাদিনের 300 টাকা তো আগে থেকেই ছিল, তো সারাদিনে 7,000 টাকা, তাহলে মোটামুটি একটা
উপার্জনের জায়গায় এসে। তো যাই হোক, কিন্তু এই যে 7,000 টাকা, এটা কি প্রকৃত? এটা কি প্রকৃত? যদি ধরে নেওয়া যায় ওই ছেলেটি সৎ, সে 1 টাকাও সরায়নি, তাহলে ওটা নাই প্রকৃত। কিন্তু বাস্তব বলছে ও নিজে ক্যাশ বাক্স থেকে বেশ কিছু টাকা ওর পকেটস্থ করেছে। তাহলে প্রকৃত যদি বলা যায় ওই দোকানটিতে ওই দিনে প্রকৃতপক্ষে কত টাকা বিক্রি হয়েছিল, তাহলে কি হবে? যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 7,000, সঙ্গে ওই ছেলেটির পকেটস্থ মানিটা কিন্তু যোগ করতে হবে। এতগুলো উদাহরণ দিয়ে আমি একটা বিষয় বলতে চেয়েছি, সেটা হচ্ছে তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ কিন্তু দুটো, একটা হচ্ছে প্রকৃত, একটা আপাত। ঠিক আছে, প্রকৃত কখন পাবো? যদি পাত্রের প্রসারণটাকে আমরা হিসাবের মধ্যে ধরি তাহলে প্রকৃত পাবো, আর যদি শুধুমাত্র পাত্রের প্রসারণটাকে যদি নগণ্য বাদ দিই বা ক্যালকুলেশনের মধ্যে না ধরি, তাহলে যে প্রসারণটা পাবো সেটা আপাত। এটুকু আশা করি বোঝা গেছে। তাহলে আমরা বলতে পারি প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু আপাত প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। কেমন? আমরা তাহলে তরলের ক্ষেত্রে কিন্তু দুটো প্রসারণ গুণাঙ্ক পাবো। কঠিনের ক্ষেত্রে যেমন আলফা বিটা গামা পেয়েছি 3টে প্রসারণ গুণাঙ্ক, তরলের একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা গামা ড্যাশ দিয়ে প্রকাশ করি। এটা কেমন? একদম আগের মতোই আলোচনা। মনে করি একটা কিছুটা নির্দিষ্ট ভরের তরল নিয়েছি, নির্দিষ্ট ভরের তরল, তার T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V1, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V1, আর T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আপাত আয়তন V2 ড্যাশ। এটা হচ্ছে আপাত আয়তন, আপাত আয়তন। তাহলে যদি বলি আপাত আয়তনের মানে আয়তনের যে আপাত আয়তন প্রসারণ কত, তাহলে ছিল V1, এখন আপাত আয়তন হয়েছে V2 ড্যাশ। তাহলে আপাত প্রসারণ, অতএব আপাত প্রসারণ। প্রসঙ্গত একটা কথা বলি, তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ বলতে শুধুমাত্র আপাত প্রসারণ বলতে আয়তন প্রসারণটাই বোঝা। মানে তরলের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাকচুয়াল কথাটা কী হওয়া উচিত? আপাত আয়তন প্রসারণ, কিন্তু আয়তন শব্দটা না বললেও চলে। এই যেমন আপাত প্রসারণ গুণাঙ্ক লিখলাম তরলের, আয়তনটা বাদ দিলেও অসুবিধা হয় না। কেন? তরলের তো আয়তনটাই হয়, তরলের তো দৈর্ঘ্য ক্ষেত্রফল নেই, তাই তরলের প্রসারণ বলতে তার আয়তন প্রসারণকেই বোঝায়। তাই কেউ যদি আয়তন কথাটা উল্লেখ নাও করে কোনো অসুবিধা নেই। তো অ্যাকচুয়ালি আপাত প্রসারণ মানে পুরো কথাটা কিন্তু আপাত আয়তন প্রসারণ। তাহলে অতএব আপাত প্রসারণ ইকুয়ালস টু কী হবে? V2 ড্যাশ মাইনাস V1। V2 ড্যাশ মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1। প্রাথমিক আয়তনের সমানুপাতিক যখন T2 মাইনাস T1 স্থির। আবার V2 ড্যাশ মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু T2 মাইনাস T1। T2 মাইনাস T1 যখন V1 স্থির। তো আমরা দুটোকে এক জায়গায় করলে যেটা পাই, অতএব V2 ড্যাশ মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1 T2 মাইনাস T1 যখন সকলেই পরিবর্তনশীল। তো আমরা V2 ড্যাশ মাইনাস V1 এখানে একটা কনস্ট্যান্ট তো নিশ্চয়ই আসবে প্রপোর্শনাল তুললে, সেই কনস্ট্যান্টটা গামা ড্যাশ V1 T2 মাইনাস T1। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পেলাম V2 মাইনাস, এখান থেকে যেটা পাবো আমরা যে গামা ড্যাশ ইকুয়ালস টু V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। অর্থাৎ যেটা পেলাম গামা ড্যাশ ইকুয়ালস টু V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। তা আমরা এখান থেকে যেটা পাচ্ছি সংজ্ঞা কি দেব? তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কেমনভাবে দেবো? আগে আলফা বিটা গামা যেমনভাবে সংজ্ঞা দিয়েছিলাম, এখানেও একইভাবে সংজ্ঞা দেবো। কীভাবে সংজ্ঞা দেবো বলো তো? যে এখান থেকে সংজ্ঞা তৈরি করছি, দেখো V1 ইকুয়ালস টু 1, T2 মাইনাস T1 ইকুয়ালস টু 1 হলে গামা ড্যাশ ইকুয়ালস টু V2 ড্যাশ মাইনাস V1।
তাহলে সংজ্ঞা এটাকে গুছিয়ে লিখলেই সংজ্ঞা হবে কি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো তরলের প্রতি একক আয়তনে, আবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো তরলের প্রতি একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয়। আবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো তরলের প্রতি একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয় তাকেই আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে এর একক কী হবে? সেই পুরনো কথা, একক কী হবে? আয়তনের একক বাই আয়তনের একক কেটে যাবে, কেটে গিয়ে 1/, উষ্ণতার একক। 1/, উষ্ণতার একক মানে কি? 1/, উষ্ণতার একক অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অর্থাৎ আলফা বিটা গামা তাদের যা একক ছিল একক এক, একক মাত্রা, তারপর সংজ্ঞাটাও একই রকম সংজ্ঞা পেলাম। তো আমরা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়ে গেল। এবার যদি বলি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, একেবারেই সেম আলোচনা। প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা শুধু গামা দিয়ে প্রকাশ করি। তা ধরে নিলাম নির্দিষ্ট ভরের তরল যার T1 উষ্ণতায় আয়তন V1, T2 উষ্ণতায় আয়তন V2, এই আয়তনটা প্রকৃত আয়তন। প্রকৃত আয়তন মানে বুঝতেই পারছ যে আপাত আয়তন প্লাস পাত্রের আয়তন প্রসারণ, কেমন? তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V1, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন প্রকৃত আয়তন V2। তাহলে প্রকৃত প্রসারণ, অতএব প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু কি? V2 মাইনাস V1, V2 মাইনাস V1। এবার V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1 যখন T2 মাইনাস T1 স্থির, V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু T2 মাইনাস T1 যখন V1 স্থির। এখান থেকে আমরা যেটা পেলাম এটা পেলাম। এখানে যে কনস্ট্যান্টটা আসছে সেই কনস্ট্যান্টটা, এখানে যে কনস্ট্যান্টটা পেলাম সেই কনস্ট্যান্টটা কিন্তু গামা ড্যাশ নয়। তাহলে যেটা পেলাম V2 মাইনাস V1 ইকুয়ালস টু গামা, এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা এলো সেটা গামা, অর্থাৎ এই গামাটাকে আমরা কী নাম দেব? গামাটাকে দেব প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে গামা ইকুয়ালস টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। সংজ্ঞা কেমনভাবে দেব? প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয়। আবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয়। আবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকেই প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। একক কী হবে? একক একই, আয়তন একক আয়তন একক কেটে যাবে। 1/, উষ্ণতার একক মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে আমরা কি জানলাম? যে তরলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নেই, তরলের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নেই, তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে। তবে আয়তন প্রসারণ গুণাঙ্ক একটা নয়, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রকৃতর ক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণটাকে হিসাবের মধ্যে ধরি, আর আপাত যখন হিসাব করি তখন পাত্রের প্রসারণটাকে হিসাবের মধ্যে ধরি না। অর্থাৎ এই যে প্রকৃত এবং আপাত হওয়ার জন্য মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এটাই যে পাত্র ছাড়া তরলকে গরম করা যায় না। যদি বলা যায় প্রকৃত এবং আপাত প্রসারণের মধ্যে কে মৌলিক, প্রকৃত প্রসারণটা হচ্ছে মৌলিক, সেটা পাত্রের উপর নির্ভর করে না, কিন্তু আপাত প্রসারণ কিন্তু পাত্রের উপর ডিপেন্ড করে। তো আমরা তরলের প্রকৃত আপাত প্রসারণ সম্পর্কে, দুটো প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আজকে অবগত হলাম। আজকে এই পর্যন্তই থাকছে।